আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? ইতিকা অনাবশ্যক নয় মামু, সে আমার জন্য আবশ্যক। আরেকটা কথা, তোমরা তোমাদের শত্রুতা নিয়ে এই শহর উল্টে ফেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার বউয়ের দিকে যেন কোনো আঁচ না আসে। ইনানের বিরোধাভাস কথায় চমকে যায় বাহারুল। ইনানের দিকে দৃষ্টি রেখে দু বাক্য করার সাহস পেলেন না। আমি আসছি। শাহাবুদ্দিনের বিষয়টি তুমি আমার উপর ছেড়ে দাও, নিজের যত্ন নিও। ইনান বড় বড় পা ফেলে চলে যায়। অপরদিকে বাহারুল ইসলাম তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে তোর পরিবার থেকে আলাদা করেছি এই দিন দেখার জন্য নয়। থ্যাতলানো হাতটা নিয়ে বেশ সাবধানে দরজা খোলে ইনান। ইতিকা স্কুলে আছে ভেবে সোজাসুজি বেডরুমের দিকে পা বাড়ায়। থ্যাতলানো হাতটায় টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। টনটনে ব্যথায় হাতটা যেন অসাড় হয়ে আসছে। ইতি বউ। ইনানের অবাক কণ্ঠে চমকে তাকায় ইতিকা। আজ স্কুলে যাওয়ার কথা থাকলেও স্কুলে যায়নি সে। সোফিয়া বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ইতিকাকে ভেতরে রেখেই চলে যায়। ইনানের হাত থেকে গড়িয়ে রক্ত ঝরছে, সেদিকে তাকিয়ে চাপা আর্তনাদ করে ওঠে সে। আপনার কি হয়েছে? হাতের এই অবস্থা কেন? ইতি বউ, আপনি স্কুলে যাননি কেন? আপনি আগে বলুন, আপনার হাতে কি হয়েছে? সে কথা পরে হবে, আগে আপনি বলুন স্কুলে যাননি কেন? ইতিকা ইনানের প্রশ্নের উত্তর দিল না, বরং গায়ের ওড়নাটা দিয়ে ইনানের হাত চেপে ধরে। আপনার হাতে কি হয়েছে প্লিজ বলুন। তোমার না জানলেও চলবে, সরো সামনে থেকে। ইনান ইতিকাকে উপেক্ষা করে সরে যায়। ইনানের হাতের এতটাই বাজে অবস্থা হয়েছে, হাতে থাকা কাপড়টা সরালে যে ইতিকা আটকে উঠবে সে খুব ভালো করে জানে। আপনি আমাকে সরিয়ে দিচ্ছেন কেন? প্লিজ অলিভ ভাইকে ফোন করুন। শোনো ইতিকা, পাশের রুমে যাও। আমার এমন আঘাত অহরহ হয়েছে, আমার জন্য নতুন না, কিন্তু তোমার জন্য নতুন। তুমি ভয় পাবে, পাশের রুমে যাও। যাব না আমি। নাটক করছেন আপনি। দ্রুত অলিভ ভাইকে ফোন করুন। আমি অলিদকে ফোন করেছি, ডাক্তার নিয়ে আসবে। ইতিকা আর কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল ইনানের দিকে। কিছুক্ষণ পরে ডাক্তারের সঙ্গে অলিভ ফ্ল্যাটে আসে। ইনান ইতিকাকে আড়ালে যাওয়ার জন্য ইশারা করলে ইতিকা সরে যায়। পর্দার আড়ালে ইনানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কাঁদছে ইতিকা। চঞ্চল মানুষটি আজ কেমন শান্ত নিস্তেজ হয়ে গেছে। ইনান বিছানার সাথে হেলান দিয়ে কারো সাথে খুব বাজেভাবে বকাবকি করছে। কিছুক্ষণ পরে দ্রুত বিছানা থেকে উঠে গায়ে শার্ট জড়িয়ে রুম থেকে বের হতে নিলেই পথ আটকায় ইতিকা। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে যাব, কাজ আছে। এই শরীরে বাইরে যাওয়া কি খুব দরকার? দেখুন ইতি বউ, আপনি যতটা আহামরি ভাবছেন আমার ততটাও চোট লাগেনি। এইসব কাটাছেঁড়া আমার শরীরে সহ্য করার অভ্যাস আছে। কিন্তু আমার তো নেই। আপনার এই অবস্থা দেখে আমার কি হাল হয়েছে আপনি জানেন? ইনান এবার ইতিকার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। চোখগুলো ভিজে চুপসে আছে, নাকটা লাল হয়ে আছে। ইনান এক পা দুই পা করে এগিয়ে আসে তার দিকে। আমাকে ভালোবেসে ফেলেছো বুঝি? ইনানের প্রশ্নে হকচকিয়ে ওঠে ইতিকা। ডানে বামে তাকিয়ে নিজের অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিতে দু কদম পিছিয়ে যায়। পালাতে চাইছো? না। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, ভালোবাসবে আমায়? ইতিকা উত্তর দিল না, এক ছুটে পালিয়ে গেল পাশের রুমে। ইনান রুমে প্রবেশ করার আগে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ইতিকা দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলতে থাকে, পুরুষ জাতটাই এমন, একটু আশকারা দিলেই মাথায় চড়ে নাচতে থাকে। তুমি না হয় আমার মাথা খাও, আমার মাথায় চড়ে নাচো, আমি সহ্য করে থেকে যাব। তবুও আমার প্রশ্নের উত্তর দাও, ভালোবাসবে আমায়?
ইতিকা নিজের অজান্তে কথাটা বেশ জোরেই বলে ফেলেছে, যার কারণে বাইরে থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইনান কথাটি শুনতে পায়। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন শব্দে গান গাইছে ইতিকা। তখনই তার পেছনে হাজির হয় সুফিয়া। কি করছো ইতিকা? কিছু না আপু। তোমার সাথে একটা জরুরি কথা ছিল। ইনান কোথায়? তিনি পাশের রুমে ঘুমিয়ে আছেন। শুনো, তোমার শাশুড়ি মা তোমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু ইনান কিছুতেই দিচ্ছে না। কিন্তু কেন? আমি কথা বলতে চাই আপু, তুমি প্লিজ ফোন করো। তুমি ইনানকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, আগে তুমি ফোন করো। ইতিকার ভরসায় স্বস্তির শ্বাস ছাড়ল সুফিয়া। দ্রুত ফোন নিয়ে ইনানের মা নাসরিনকে ফোন করেন। ইতিকা দ্বিধাহীনভাবে তার সঙ্গে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর ইতিকার কানের পাশ থেকে ফোনটা নিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে ইনান। সবটা বুঝে ওঠার আগেই সুফিয়ার দিকে তেড়ে আসে সে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে তাদের মাঝে ইতিকা বাধা হয়ে দাঁড়ায়। দোস্ত, চুপ, তোর সাহস কম না? আমার কথার অমান্য করিস? আমি বলেছিলাম কারো সঙ্গে ইতিকার কথা বলার প্রয়োজন নেই। তুই কেন ফোন করলি? আমার অনুমতি নিয়েছিস? আন্টি খুব কেঁদেছিল, তাই আমি। তোর আন্টি কেঁদেছিল বলে তুই আমার অনুমতি নিবি না? বেরিয়ে যা বাসা থেকে। ইনানের ধমকে চোখের কোণে পানি এসে যায় সুফিয়ার। ইতিকা ঘাবড়ে গিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। সুফু, যা করেছিস মাফ নেই তোর। বিশ্বাস করেছিলাম তোকে, আর আসবি না এই বাড়িতে। গেট আউট। ইনান সুফিয়ার হাত ধরে বের করতে নিলে রেগে যায় ইতিকা। আপনি কি কোনোদিন ভালো হবেন না? সুফিয়া আপুর কাছে ক্ষমা চান। এক চড়ে সবকটা দাঁত ফেলে দেব তোমার। বেয়াদব মেয়ে, কথার মাঝে একদম কথা বলবে না। ইনান আর থেমে রইল না, বরং টেনে হিচড়ে পাশের রুমে তাকে বন্দি করে দেয়। সুফিয়া মুখে হাত দিয়ে বেশ শব্দ করেই কেঁদে উঠল। তার সামনে দাঁড়িয়ে ইনান দাঁতে দাঁত চেপে বলল, তুই তো জানিস আমি বেঈমানকে ক্ষমা করি না। তোকে ক্ষমা করতে পারবো তো? আমি কোনো অন্যায় করিনি ইনান। আন্টি তার পুত্রবধূর সাথে কথা বলতে চেয়েছে, আর আমি তার ব্যবস্থা করেছি। এখানে আমি কোনো অন্যায় দেখছি না। সুফিয়া। রাত বেশ গভীর। সেদিনের পর কেটে গেল 2 দিন। গত 2 দিন সুফিয়ার সঙ্গে যোগাযোগ হয়নি ইনানের। অলিদ সম্পূর্ণ বিষয়টা ধামাচাপা দিতে চাইলেও কোনো কাজ হলো না। এদিকে ইনানের সঙ্গে মনোমালিন্য হওয়া ইতিকা এখনো তার সঙ্গে কথা বলেনি। গত 2 দিন অনাহারী সে, তাই যত রাগ জেদ সব ভুলে ইতিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে ইনান। মেয়েলি কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে। ইতি বউ, ইতি বউ, ইতি বউ। উফ উফ, কি উঠুন। কি করছেন? গায়ে পানি ঢেলে দিলে তখন ঠিকই লাফিয়ে উঠবেন। এখন ভালোভাবে ডাকছি তো, তাই কানেই তুলছেন না। কথাটা বেশ জোরেই বলল ইনান, যার কারণে বেশ তোড়জোড় করে চোখ খুলে ইতিকা। আপনি এখানে কি করছেন? আদর করতে এসেছি আপনাকে ইতি বউ। কি সব কথা বলছেন? কেন, আপনাকে কি আদর করতে পারবো না? না, পারবেন না। এমন নির্বোধ হৃদয়হীন স্বার্থপর মানুষের সাথে আমার কোনো কথা নেই। ইতিকার বাজখাই কণ্ঠে ইনান বেশ রেগে যায়, কিন্তু তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে ইতিকার পাশে শটান হয়ে শুয়ে যায়। এখানে শুয়েছেন কেন? নিজের রুমে যান। এটাও আমার রুম। আমার রুম, আমার খাট, আমার বালিশ, আর পাশে আমার বউ। সব যখন আমার, তখন আমি কেন অন্য রুমে যাব? ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। ইতিকা উঠে যেতে নিলেই ইনান তাকে আঁকড়ে ধরে, তার কানের কাছে মুখ নিয়ে আলতো করে কামড় বসায়। পাগল হয়ে গেছেন?
এত হাইপার হচ্ছেন কেন ইতিবউ? আমি ছুঁয়ে দিয়েছি, অন্য কেউ নয়। আর অন্য কেউ ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলে হাত কেটে ফেলবো তার। আন্টি ঠিকই বলে, আপনি সন্ত্রাস গুন্ডার থেকেও কম না। এই জন্যই আমি কথা বলতে বারণ করেছি। জানতাম কথা বললেই তোমার কানে বিষ ঢালা হবে। জানো তো, আমার বাবা মা আমার চাওয়া পাওয়ার মূল্য দেয় না। তাই নাকি? তা আপনার চা পাওয়াটা কি? মামু আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, তার সঙ্গে থাকবো। ধীরে ধীরে মামুর অবস্থানে নিজেকে দাঁড় করাবো। রাজনীতি করতে চাই, কিন্তু বাবা পছন্দ করেন না। ঠিক 1 বছর আগে বেশি রাত করে বাড়ি ফেরায় আমাকে বলেছে বেরিয়ে যেতে। তিনি নাকি আমার মুখ দেখতে চান না। আমিও বিনা বাক্যে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসি। তারপর আর ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। বাবা মা কি কখনো সন্তানের খারাপ চায়? তারা আপনার ভালো চায় বলেই শাসন করে। আপনার কি মায়া লাগে না তাদের জন্য? এত কথা শুনতে ভালো লাগছে না আমার। ইনান কথাটি বলে ইতিকাকে আরেকটু কাছে টেনে নেয়। ইতিকা সরে আসতে চাইলে কৌশলে ইনান তার পেটে হাত রেখে রাগান্বিত স্বরে বলে, আপনি আমার উপর রাগ দেখালেন, মেনে নিলাম, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করলেন কেন? সেই কৈফিয়ত আপনাকে দিতে চাই না আমি। আপনারা মেয়েরা এই একটা গুণ ভালোভাবে কবজা করেছেন। চুন থেকে পান খসলেই গাল ফুলিয়ে থাকবে, সাথে খাওয়া দাওয়া বন্ধ। বাজে স্বভাব। আমরা আর যাই করি, বাড়ি থেকে তো আর বেরিয়ে যাই না। যদি আপনারা সুযোগ পেতেন তবে ঠিকই বেরিয়ে যেতেন, কিন্তু ঘরের বাইরে তো আর আপনাদের জন্য নিরাপদ নয়। তাই এই এক কিসিমের রাগ দেখে ঘরে থাকো। ইনান উত্তর দিল না, বিরক্ত হয়ে সরে গেল। ইনান নিজেও বিছানা থেকে উঠে ইতিকাকে সহসা কোলে তুলে নেয়। আরে কি করছেন? এত রাতে কি মাথায় সমস্যা দেখা দিয়েছে? চলুন খাবো। আমার খিদা নেই। আমার আছে। আর একটা কথা বললে ছাদে উঠে আপনাকে নিচে ফেলে দেব। মাইন্ড ইট। ইতিকা আর কিছু বলল না। ইনান ইতিকাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে যায়। ইতিকার মুখে খাবার তুলে দিতেই হাত ছিটকে দূরে সরিয়ে দেয়। খাবো না আমি। সরি বলেছি তো ইতিবউ, আমায় মাফ করে দিন। এমন রাগ আর দেখাবো না। এবার খেয়ে নিন প্লিজ। আমি মাফ করার কে? সুফিয়া আপুর কাছে মাফ চান। ইনান ইতিকার কথা মতো ফোন করে সুফিয়ার কাছে মাফ চাইল। কথা শেষে ইতিকার মুখে চুপচাপ খাবার তুলে দেয় ইনান। অপরদিকে দরজাটা ফাঁক করে মুখ গোমরা করে তাদের দিকে তাকিয়ে আছে অলিত। এত রাতে ইনানের চাপা ধমকে ঘুম ভাঙে তার। কিন্তু দরজা খুলে ইনান ইতিকাকে একসাথে দেখে রুম থেকে আর বের হলো না। পর্দার সাথে হেলান দিয়ে আফসোস ভঙ্গিতে বলে, ধুর, এ বাসায় আর থাকা যাবে না। একজোড়া দম্পতি আমার সামনে খুনসুরি করবে আর আমি তা চুপচাপ গিলবো, তা হয় না। মরার জীবনটা আমার সিঙ্গেলই মরে যাবে। স্কুলের গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে ইতিকা। স্কুল ছুটির শেষে একে একে প্রায় সব শিক্ষার্থী বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কিন্তু ইতিকা এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। ইনান শহরের বাইরে আছে বাহরুল ইসলামের কাজের সূত্রে। সুফিয়া তাকে আজ নেওয়ার কথা থাকলেও এখনো এসে পৌঁছায়নি। হ্যালো ইশিকা। একটি ছেলের কণ্ঠে পাশ ফিরে তাকায় ইতিকা। কলেজ ড্রেস পরা, কাঁধে ব্যাগ, ঠোঁটে ঝুলিয়ে রেখেছে মিষ্টি হাসি। কি হলো মিস, কথা বলছেন না কেন? কি কথা বলবো আমি? আমি রাতুল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনাকে আমি চিনি। ও। ইতিকার এমন হেলদোলহীন কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ে ছেলেটি। আপনি ইশিকা ইয়াসমিন, ক্লাস 9-এ পড়ছেন। আপনি যে ফ্ল্যাটে থাকেন আমি সেখানেই থাকি। প্রায় 15 দিন হলো আমি 10 তলায় নতুন এসেছি। ও। বাড়ি ফিরছেন না কেন? একা দাঁড়িয়ে থাকা ঠিক নয়। ও আচ্ছা, আপনার কাজিন আপনাকে নিয়ে যাবে বুঝি? কাজিন? একটা মেয়েকে দেখি প্রায় সব সময় আপনাকে নিয়ে যায়। আচ্ছা চলুন, আমরা একসাথে যাব। একই স্থানে বাড়ি, যখন আমাদের যাতায়াত একই হোক। ইতিকা পড়ছে মহাফাসাদে। ভাগ্য ভালো আজকে ঈশান নেই, যদি
ইনান দেখে নেয় তবে আজকে আগুন জ্বলবে। ইতিকা কিছু বলার আগে হুড়মুড় করে তার সামনে দাঁড়ায় অলিদ। চলো ইতিকা, সরি এত দেরি করার জন্য। আসলে সুফু আসার কথা ছিল, কিন্তু বেচারি একটা ঝামেলায় পড়েছে। ইতিকা সুযোগ বুঝে অলিদের আগে হাঁটতে শুরু করে। অন্যদিকে রাতুল তার দিকে আহম্মক বনে তাকিয়ে আছে। অলিদ বিষয়টি বুঝতে পেরে ইতিকাকে প্রশ্ন ছুড়ে দেয়। ছেলেটিকে আমি চিনি না। কথা বলছিলে কেন? ইনান জানলে খবর আছে। আমি কথা বলিনি ভাইয়া, সে যেচে এসে কথা বলছিল। যাই হোক, উনি তো নেই, জানবেন না আশা করি। তোমার উনিকে এই খবর জানানোর মানুষের অভাব হবে না। মানে? তার দলের লোকেরা তোমাকে পাহারা দিচ্ছে, আমার আর তোমার অন্তরালে। সেটা তুমিও বুঝতে পারবে না, আর আমিও বুঝি না। যাই হোক, আমি ম্যানেজ করে নেব বিষয়টি। শেষ বিকেলে হঠাৎ করেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়ে চলেছে। দমকা হাওয়া উল্টে পাল্টে দিচ্ছে জানালার পর্দা। চেয়ারের সঙ্গে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে ইনান। ইতিকা তার পাশেই বসে আছে। তবে আজ ইনানের আচরণবিধি সুবিধা ঠেকছে না তার কাছে। কেমন যেন ভাব গম্ভীর নিয়ে বসে আছে। তবে কি কালকে রাতুলের সাথে কথা বলার বিষয়টি তিনি জেনে গেছেন? কিন্তু অলিদ ভাই তো বলেছিলেন ম্যানেজ করবেন বিষয়টি। ইতিকার ভাবনার ছেদ ঘটে এক পলসা ঝুম বৃষ্টিতে। আকাশ বেয়ে নেমে আসা ভারী বর্ষণ ভিজিয়ে দিচ্ছে মৃত্তিকার উপরে থাকা গাছ গাছালি, দালান কোঠা। এক দৌড়ে ইতিকা ছুটে যায় বারান্দায়। চঞ্চল চোখ দুটি চারদিকে বিচরণ করতে ব্যস্ত। ইতি বউ, ইনানের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সে। কিছু বলবেন? আপনার ফুপু কথা বলতে চাইছে আপনার সঙ্গে। আমি বলবো না, আপনি ফোন রাখুন। ইতি বউ, ধমকাচ্ছেন কেন? আমি বলেছি আমি কথা বলবো না, সেখানে আমার সঙ্গে জোরাজোরি কেন করা হচ্ছে? ইনান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইতিকার দিকে। মেয়েটা ইদানিং বদলে গেছে। ঠিক আছে, আপনার কথা বলতে হবে না, মিহির সাথে অন্তত কথা বলুন। ইতিকা মাথা নেড়ে সায় দিয়ে ফোনটা হাতে তুলে নেয়। বেশ কিছুক্ষণ পর কথা শেষে ইনান ইতিকাকে প্রশ্ন করে, ফুফির উপর এত রেগে থাকেন কেন সবসময়? যে যেমন তার সঙ্গে আমি তেমনই আচরণ করব। কেন আমার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ায় রেগে আছেন বুঝি? ইতিকা উত্তর দিল না। বারান্দায় গিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেওয়ার ছল চাতুরি করলো। ইতি বউ, ইনানের ডাকে আবারও ঘুরে তাকায়। একটি দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ দাঁড়ায় ইনানের সামনে। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি ইতি বউ। মহিলাটি মানুষ হলেও অমানুষ। প্রায় 1 বছর আগে আমাকে শহরে কোনো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে উঠে পড়ে লাগে। বিষয়টি জানতে পেরে আমি পালিয়ে যাই, আবার আমায় ধরে নিয়ে আসে। পালিয়ে যাওয়ার কোনো ফাঁদ খুঁজে পাইনি। আবারও মিহির সাহায্যে আমি পালিয়ে যাই। তখনই দেখা হয় গ্রামের ধনী ব্যবসায়ীর নাতি ওয়াসিমের সঙ্গে। ওয়াসিমের নামটা মুখে তুলতেই তির্যকভাবে তার দিকে তাকায় ইনান। ইতিকা বিষয়টি বুঝতে পেরে চুপসে যায়। তবুও দ্বিধা ভুলে আবারও বলতে থাকে, ওয়াসিম আমাকে নিরাপত্তা দেয়। ধীরে ধীরে আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কথা গ্রামবাসী সকলেই জানতো। এরপর আমাকে কেউ কটুবাক্য বলা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। আমার ফুফা ফুফি কেউ কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পায়নি। সেই দিনগুলো ছিল স্বাধীন। এক কথায় আমার জীবন, আমার রাজত্ব। তারপর কেটে যায় 5-6 মাস। হঠাৎ ওয়াসিম গ্রামে আসে এবং তার সাথে আমার শেষ কথা হয় সে আমেরিকায় যাচ্ছে পারিবারিক বিজনেস সামলাতে, খুব শীঘ্রই ফিরে আসবে। তারপর কেটে যায় 1 সপ্তাহ। হুট করেই আপনার আগমন, তারপর বিয়ে, আর আমিও অদ্ভুতভাবে জড়িয়ে গেলাম অন্য শহরে, অন্য কোনো মায়ায়। স্থানগুলো অচেনা কারো বুক পাজরে, আর সেই অচেনা মানুষটির ভালোবাসা প্রকাশ পেতে থাকে রাগ, জেদ, অভিমানের মাধ্যমে। ইতিকা ক্লান্ত ভঙ্গিতে মেঝেতে বসে যায়।
পা মুড়িয়ে হাঁটুতে থুতনি রেখে তাকিয়ে থাকে বারান্দার দিকে। ঝুমঝুম করে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে জমিনে। ইনান তার দিকে তাকিয়ে আছে বিনা বাক্যে। একটা প্রশ্ন করব আপনাকে, আমায় কেন বিয়ে করেছেন? ইতিকার প্রশ্নে কিঞ্চিত হাসে ইনান। ভালোবাসতে, ভালো রাখতে। আমি জানি আপনি এখনো মানিয়ে উঠতে পারছেন না। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। ইতিকা ইনানের কথার পিঠে আর কথা বাড়ালো না। উঠে দাঁড়িয়ে আবারও বারান্দায় চলে যায়। বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিয়ে ছুটে আসে ইনানের কাছে। চলুন আমরা ছাদে যাই, বৃষ্টির ফোঁটায় একটু গা ভাসাই। ইতিকার হাসি খুশি মুখটা দেখে ইনান কিছু একটা ভাবলো। হঠাৎ করে মুখ ভার করে বলে, দরকার নেই, আমি এখন ঘুমাবো। আমার চুলে বিলি কেটে দিন। ইনানের এমন উত্তর আশা করেনি ইতিকা। মনে রাগ জমা হলেও চুপচাপ ইনানের পাশে বসে যায়। শেষ বিকালে বৃষ্টির গতি আরো বৃদ্ধি পেয়েছে। ইতিকার অশান্ত মন বারবার ভিজতে চাইছে, তাই ইনানের ভয়কে উপেক্ষা করে এক ছুটে ছাদের দিকে পা বাড়ায়। আকাশ থেকে অস্থির গতিতে আসা বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে। ভিজে যাওয়া ইতিকা জবুথুবু হয়ে ছাদের কোণায় গিয়ে দাঁড়ায়। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই ভয় কুঁকড়ে ওঠে। সে বর্তমানে 12 তলা বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছে। এত বড় উঁচুতে সে আগে কখনো ওঠেনি। ভেজা চুলগুলো চারিপাশটায় ছড়িয়ে আবারও হাত উঁচু করে বৃষ্টির পানি জমাট বদ্ধ করে। হঠাৎ করে তার কানে আসে অচেনা কোনো পুরুষের কণ্ঠ। ঠান্ডা লেগে যাবে তোমার, এবার সবুর করো। ইতিকা ভয় সংশয় নিয়ে পেছনে তাকায়। ভিজে যাওয়া জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা রাতুলকে দেখে যেন আসমান থেকে টুপ করে পড়েছে সে। ভয় আড়ষ্ট হয়ে দুপা পিছিয়ে গিয়ে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে দাঁড়ায় ইতিকা। আরে আমার ভয় পাচ্ছ কেন? আপনি এখানে? আমি তোমার আগেই এসেছিলাম, ওই যে ছাদের কিনারে ছিলাম, তুমি আমায় খেয়াল করনি। প্রায় 20 মিনিট তুমি সমান তালে ভিজেছো, ঠান্ডা লেগে যাবে হয়তো, যাও নিচে। আর আমাকে এত ভয় পাচ্ছ কেন? ইতিকা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করেই হালকা বাতাসে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমায় এত ভয় পাও কেন? কালকেও সেম আচরণ করেছো, এখনো আবারও। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমার টুপ করে গিলে খাবো? রাতুলের প্রশ্নে কি বলবে বুঝে উঠতে পারছে না ইতিকা। হঠাৎ মাগরিবের আজান পড়ায় ইতিকা এক ছুটে নিচে নেমে যায়। একা ছাদে তাকে আর রাতুলকে যদি ইনান কিংবা ইনানের লোক দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ইতিকাকে ছুটে পালিয়ে যেতে দেখে তার পেছন পেছন আসতে থাকে রাতুল। এই মেয়ে দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? রাতুলকে কাছে আসতে দেখে ভেজা শরীর নিয়ে দৌড়াতে শুরু করে ইতিকা। সব সিঁড়ি শেষ করে তার ফ্ল্যাটের সামনে শেষ সিঁড়িটায় পা মুচড়ে পড়ে যায়। ব্যথায় চাপা আর্তনাদ করে ওঠার চেষ্টা করতেই লক্ষ্য করে পা ছিলে রক্ত গড়িয়ে পড়ছে। এদিকে রাতুল উপরের সিঁড়ি থেকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাতুল কয়েক সিঁড়ি নেমে আসতেই ইতিকা দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে যায় এবং দরজার সঙ্গে পিঠ লাগিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ইনান হয়তো ঘুমাচ্ছে ভেবে ইতিকা স্বস্তির শ্বাস ছেড়ে চোখ খুলে, কিন্তু চোখ খুলে ইনানের আগুনের চুল্লির ন্যায় মুখখানা দেখে দুনিয়া আন্ধার হয়ে যায় ইতিকার। ভয়টা মুহূর্তে তাকে আবারও আঁকড়ে ধরেছে। ইনানের আরক্ত দৃষ্টি তার ভেতরটা নাড়িয়ে তুলেছে। ভয়ে প্রায় কান্না করে দেওয়ার অবস্থা ইতিকার। ইনানের চোখের দিকে তাকিয়ে নিজেকে আর সামলাতে পারল না মেয়েটি। ছুটে গিয়ে আঁকড়ে ধরে ইনানকে। ইনানের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠলে সে। ইনানের চোখের পানি উত্তপ্ত রাগটা যেন নিভে গেছে ইনানের। ইতিবউ কান্না থামান। ইতিকা কান্না থামায়নি, বরং আরো শক্ত করে চেপে ধরে ইনানের টি শার্ট। আমি আর কখনো না বলে যাব না কোথাও। ঠিক আছে, এবার কান্না থামান।
ইতিকা কান্না থামালো না, বরং ছেড়ে দিল ইনানকে। ইতিকা কান্নারত মুখটা দেখে ইনানের সব রাগ যে থাওয়ায় মিলিয়ে গেছে। ইনান ইতিকার মাথায় হাত রেখে বলে, ইতি বউ, জামা কাপড় পাল্টে আসুন। ইতিকা মাথা নেড়ে সায় দিতে যেতে নিলেই ব্যথায় আর্তনাদ করে ওঠে। পায়ে কি হয়েছে আপনার? পড়ে গেছি, পা বোধহয় মুচড়ে গেছে। ইনান মাথা নুইয়ে পা দেখেই ভরকে যায়, রক্ত গড়িয়ে পড়ছে, বা পাটা নীল হয়ে ফুলে উঠেছে। ইতিকার সামনে নিজেকে শান্ত রাখলেও ইনানের রাগ একটুও কমেনি, বরং আরো দ্বিগুণ বেড়েছে। ইতিকাকে সুফিয়ার কাছে রেখে অলিদকে নিয়ে রাতে বেরিয়ে পড়ে ইনান। কি রে দোস্ত, রেগে আছিস কেন? তোরা কি আমার বন্ধু? তুই আর সোফিয়া একের পর এক আমার কাছে সব লুকিয়ে যাস কেন? মানে কি বলছিস? সেদিন বারণ করা সত্ত্বেও সুফু মায়ের সঙ্গে ইতিকাকে কথা বলতে দিয়েছে, আর তুই? আমি আবার কি করলাম? কাল ইতিকার স্কুলের সামনের ছেলেটা কে ছিল, একবার আমায় জানালি না? অলিদ এবার ভরকে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। তার অবস্থা দেখে ইনান ঠোঁট বাঁকিয়ে হাসে। আজকে ইতিকা ছাদে উঠেছে, আর ছেলেটা তার পিছু পিছু এসেছে। তুই কি করে জানলি? ফ্ল্যাটের সিসি ক্যামেরা চেক করছি, ছেলেটা রাতুল। বাদ দে দোস্ত, হয়তো একই ফ্ল্যাটে তাই ভাবিকে দেখে কথা বলতে চাইছে। সবকিছু নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়। ইনান অলিদের কথার পিঠে আর কিছু বলল না, চুপচাপ ভাবতে থাকে ইতিকার কথা। প্রায় 4 দিন পর ইতিকা বিছানা থেকে উঠে দাঁড়াতে পেরেছে। পায়ের ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এক ঘরে থাকতে থাকতে বিরক্ত সে, তাই গায়ে হাওয়া লাগাতে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরেই তার সামনে হুড়মুড় করে দাঁড়ায় ইনান। ইতিকা অবাক চোখে ইনানের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে আপনার? শুনুন ইতি বউ, নিজের প্রিয় মামুর কথা উপেক্ষা করে আপনাকে বিয়ে করেছি। এক কথায় গ্রামের সবার মুখ বন্ধ করে জোর করে বিয়ে করে এনেছি। নিশ্চয়ই এমনি এমনি তো আর এতটা পাগল হইনি। মায়ায় পড়েছি বলে একান্ত আমার করে এনেছি আপনাকে। আর এখন আমার বইয়ের উপর ইন্টার পড়ুয়া ছেলের নজর পড়েছে। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। ইনান কথাগুলো বলেই আবার রুমে চলে যায়। ইতিকা আহাম্মক বনে তাকিয়ে আছে ইনানের দিকে। কিছুক্ষণ পর ইনান আবারও বারান্দায় আসে, হাতে তার জ্বলন্ত সিগারেট। ইতিকার দিকে এগিয়ে এসে সিগারেটের ধোঁয়া তার মুখে উড়িয়ে দেয়। তার অস্থিরতা ভাব বুঝে উঠতে পারছে না ইতিকা। ইন্টার পড়ুয়া ছেলে আমার বউয়ের পেছনে হাঁটে, অদ্ভুত। শুনুন ইতি বউ, সাবধানে থাকবেন। বাইরের ছেলেদের পেটাতে পেটাতে কখন যে রাগের দরুনে আপনাকে পেটাতে শুরু করি আমি নিজেও জানি না। বি কেয়ারফুল। তর্জনীর আঙুল ঘুরিয়ে ইতিকাকে শাসিয়ে আবারও বারান্দা থেকে রুমে চলে যায় ইনান। বুকের ভেতরের হৃদযন্ত্রটা প্রবলভাবে কম্পিত হচ্ছে ইতিকার। বারান্দার দরজা দিয়ে ইতিকা আড়ালে দেখে ইনান জামা কাপড় কাঁধে তুলে বাথরুমের দিকে পা বাড়ায়। সুযোগ বুঝে ইতিকা অলিদের রুমের দিকে যায়। অলিদ ভাইয়া, কি সমস্যা? উনি আমার উপরে রেগে আছেন কেন? রাতুল তো কেস জন্ডিস করে দিয়েছে। মানে? ছেলেটা তোমার সম্পর্কে তেমন অবগত নয়, সে জানেও না তুমি বিবাহিত। তোমায় গত কয়েকদিন না দেখে ইনানের কাছে প্রশ্ন করে। আপনার বোনকে দেখতেছি না কেন, স্কুলে আসছে না? তারপর ইনান মাথা গরম করে কিছু বলার আগে আমি তাকে টেনে হিসেবে নিয়ে আসি। ভাবতে পারছো, আজ যদি আমি ইনানকে না নিয়ে আসতাম তবে ছেলেটা নির্ঘাত এতক্ষণে হাসপাতালে ভর্তি থাকতো। অলিদ ভাই, আপনার বলা উচিত ছিল ইনান আমার স্বামী। দূর, আমার তো ভয়ে হাত পা কাঁপছিল। তৎক্ষণাৎ মাথায় কোনো বুদ্ধি আসেনি। তুমি বরং রুমে যাও, ইনান তোমায় না দেখলে আরো ক্ষেপে যাবে। ইতিকা অলিদের রুম থেকে বের হওয়ার আগেই ইতিকা শুনতে পায় ইনান তাকে ডাকছে। ইতি বউ, কোথায় তুমি? পালিয়ে গেছো? ডাইনিং টেবিলে অলিদ আর ইতিকা মুখোমুখি একে অপরের সাথে ইশারায় কথা বলছে। ইনান মাথা নুইয়ে একের পর এক ভাতের লোকমা মুখে পুরে নিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে ভাত নয়, সে যেন শক্ত পাথর চবনে ব্যস্ত।
অলিদ আরেক চামচ ভাত নিয়ে ইনানের প্লেটে তুলে দেয়। তোকে আমি ভাত দিতে বলেছি? ইনানের ধমকে কেঁপে উঠল অলিদ এবং ইতিকা। ইতিকা অলিদের ইশারায় চুপ থাকতে বলে চুপচাপ খেতে থাকে। এত রেগে আছেন কেন? স্বাভাবিক একটা বিষয় নিয়ে কেউ রেগে থাকে? ইতিকার তুখোর কণ্ঠে চোখ তুলে তাকায় ইনান। ইনানের ভাতগুলো প্লেটে পুনরায় রেগে তাতে দাঁত চেপে বলে, আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে বিষয়টি? অস্বাভাবিকের কি আছে? ইতিকার গমগমে সুরে অলিদ ঠোঁট টিপে হাসতে থাকে। ইতি বউ, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমার মনের অবস্থা আপনি একটু বুঝতে পারছেন না? একদম ন্যূনতম না। আমার কি করার আছে? কে কি বললো তাতে কি যায় আসে? ইতিকার কথায় তাল মেলায় অলিদ। ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে যুক্তি সুরে বলে, হ্যাঁ ঠিক। দেখি না, রাতুলের বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেল। ওই ছোকরাকে হাতের ইশারা ধমক দিলেই সরে যাবে। তুই এত হাইফার হচ্ছিস কেন? আমি আছি না। ইনান প্রতি উত্তর করল না, চুপচাপ ভাতের লোকমা মুখে তুলে নেয়। অলিদ ইতিকাকে ইশারায় চুপ থাকতে বলে নিজেও খাওয়া শুরু করে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাহরুল ইসলামের লোকজন। তিনি বেশ কড়া সিকিউরিটি নিয়ে হসপিটাল প্রবেশ করেছেন। তার নিকটতম গার্ড মুশফিকের অবস্থা বেশ আশঙ্কাজনক। ইনান হসপিটালের করিডোরে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করছে। বাহরুল ইসলামকে দেখে স্থির হয়ে দাঁড়ায় সে। মামু, তুমি এখানে কেন এসেছো? এখানে আসা তোমার মোটেও ঠিক হয়নি। এখন তো আর তোমাকে কোনো সময়ে কাজে পাওয়া যায় না, তুমি তোমাকে নিয়েই ব্যস্ত। শত ব্যস্ততার মাঝেও আমি তোমার কাজ ঠিক রাখি মামু, সেটা তুমি ভালো করেই জানো। কিন্তু শাহাবুদ্দিনের লোক আজ হঠাৎ হামলা করলো কেন? সেটা তোমার না জানলেও চলবে। বাহরুল ইসলাম বড় বড় পা ফেলে কেবিনের ভেতর প্রবেশ করলো। অলিদ ছুটে এসে ইনানের কাঁধে আলতো করে চাপড় বসায়। তোর নিজের যত্ন তুই নিজে না নিলে কেউ এসে আধিক্যতা করে জানতে চাইবে না তুই কি আঘাত পেয়েছিস কিনা। মানে কি? কি বলছিল অলিদ? তোর হাত কেটে রক্ত ঝরছে, শার্ট ভিজে দাগ লেগে গেছে। সবাই দেখেও না দেখার ভান করে আছে। দ্রুত যা হাত ব্যান্ডেজ কর। আরে সামান্য কেটেছে, সমস্যা হবে না। যেতে বলছি যাবি। ইনান শব্দ করে শ্বাস ছাড়ল। অলিদ তাকে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছে যায়। হাতের ব্যান্ডেজ করা শেষে ইনান অলিদের দিকে তাকিয়ে ব্রু বাঁকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, দেখ তো কয়টা বাজে? 2:16 কেন? তুই এদিকটা সামলা, আমি ইতিকাকে আনতে যাচ্ছি স্কুল থেকে। তার ছুটির সময় হয়ে গেছে। তুই যাওয়ার কি দরকার? সুফু যাবে। তোদের উপর আমার বিশ্বাস মরে গেছে। রাতুল ছেলেটাকে নিয়ে এখন আমার ভয় কাটেনি। যাই হোক, আমি যাচ্ছি। ইনান শার্টের হাতাটা ভাঁজ করে দ্রুত উঠে যায়। হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে নিলেই ডেকে ওঠে বাহরুল ইসলাম। ইনান, মামু চলে যাচ্ছ? হ্যাঁ, তা তুমি কোথায় যাচ্ছ? ইতিকাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও, যাও যাও, তোমায় তো এখন আর পাওয়া যায় না, সব সময় বউ নিয়ে ব্যস্ত তুমি। 10টা নয় 5টা নয়, একটাই তো বউ মামু। তার যত্নটা আমি ছাড়া কে নেবে? আমি তার সব, সে আমার সব। তাই সেকেন্ডে সেকেন্ডে খোঁজ নেওয়া আমার দায়িত্ব হয়ে পড়েছে। আসছি আমি। ইনান সানগ্লাসটা খুলে গাড়িতে ছুঁড়ে মারে। দ্রুত গতিতে বসে শান বাজিয়ে ছুটে চলে ইতিকার স্কুলের উদ্দেশ্যে। অপরদিকে বাহরুল ইসলাম দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত। ইতিকার স্কুল ছুটি হয়েছে বেশ কিছুক্ষণ হলো। গল্পটি লেখনীতে পলি আনান। হুট করে কোথা থেকে বাহরুল ছুটে এসে তার হাতে একটি চকলেট গুজে দেয়। মিস ইতিকা ইয়াসমিন, আই এম সরি। ওই দিন আপনার পিছনে ছুটে আসা ঠিক হয়নি। আমার কারণেই আপনি পা পিছলে পড়ে গেছেন। ইতিকা উত্তর দিল না,
বরং দ্রুত পা চালিয়ে হাঁটা শুরু করে। রাতুল তার সামনে এসে আবারও বাধা হয়ে দাঁড়ায়। আরে পালিয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছি। চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না। হঠাৎ কানে ভেসে আসে গম্ভীর সেই চেনা কণ্ঠ। ইতিবউ গাড়িতে বসুন। ইনানের কপট কথায় ঢোক গিলে ইতিকা। ভয়ে বুকের ভেতরটায় সেকেন্ডে সেকেন্ডে ধুকপুক করছে। ইতিকা গাড়িতে বসতেই ইনান তার পাশে বসে যায়। ইতিকার হাতে একটি চকলেট দেখে তৎক্ষণাৎ ভ্রু কুচকায় ইনান। এই চকলেট ওই ছেলেটা দিয়েছে, তাই না? না। চুপ, মিথ্যা বলার সাহস আজকাল বেড়ে গেছে আপনার। দ্রুত হাত থেকে ফেলে দাও চকলেট, কুইক। ইতিকা তর্ক করলো না, দ্রুত চকলেটটা জানলা দিয়ে ছুঁড়ে মারলো বাইরে। ইনান গাড়ির স্টিয়ারিং এ একটা ঘুষি দিয়ে বাইরে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার ইতি বউয়ের প্রতি বিরক্ত সে। বাসায় একজন অর্ধবয়স্ক মহিলা এসে নিয়মি পড়ান ইতিকাকে। দরজায় কলিং বেলের শব্দ হতেই দ্রুত দরজা খুলে সে, কিন্তু দরজার বাইরে গোটা 5 ছেলেকে দেখে ভরকে যায় ইতিকা। আপনারা? ইতিবউ রুমে যান। পেছন থেকে ইনানের কণ্ঠে তড়াক করে তাকায় সে। দুজনের চোখাচোখি হতেই ইনান আবারও ইশারা করে তাকে সরে যেতে। ছেলেগুলো একে একে 6টি বড় বড় কাগজের বক্স এনে রুমের মেঝেতে রাখে। ছেলেগুলো চলে যেতেই ইনান ইতিকাকে ডেকে আনে। এগুলো কি? চকলেট। এত চকলেট দিয়ে কি হবে? কেন, তুমি খাবে? আমি চাই না আমার বউকে অন্য কেউ চকলেট দিক, তাই আমি নিজেই নিয়ে আসলাম। ও আল্লাহ, আপনি এসব কি নাটক করছেন? আমার চাই না এসব। ইতিকার আর্তনাদ ইনান কানে নিল না। প্যান্টের পকেটে হাত পুরে বিনা বাক্যে বেডরুমের দিকে পা বাড়ালো। কেটে গেছে বেশ কয়েকদিন। ইতিকার স্কুলে এখন আর রাতুলের সঙ্গে দেখা হয় না। অবশ্য দেখা হওয়ার কোনো সুযোগ নেই তাদের মাঝে, কেননা ইনান ইতিকার ছুটি হওয়ার আগেই গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। অপরদিকে ছেলের বউকে প্রতিদিন আড়াল থেকে দেখে যান নাসরিন। শত অন্যায় করলেও ইনান তার নিজ পেটের সন্তান। কতদিন হয়েছে কাছে পায় না ছেলেকে, মাথায় হাত বুলিয়ে আদর করতে পারে না। তার ঘরে আলো করে একটি কন্যা সন্তান আসেনি বলে রাত দিন আল্লাহর দরবারে কত কেঁদেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার একমাত্র ছেলেটাও দূরে দূরে থাকছে। বাহারুল ইসলামের চোখের বালি হয়ে উঠেছে ইতিকা। মেয়েটির কারণেই আজ ইনান তার কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে চুলে তেল দিচ্ছে ইতিকা। মুক্ত আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইছে তালে তালে। কিন্তু নিচে থেকে রাতুল তার দিকে তাকিয়ে নানান ভঙ্গিতে হাত ইশারা দিচ্ছে, আর সেই ইশারা কিছুতেই ইতিকার চোখে পড়ছে না। ইতিকাকে গান গাইতে দেখে বারান্দায় এগিয়ে এলো ইনান। নিচে তাকাতেই রাতুলের হাত ইশারা দেখে মাথায় যেন রক্ত উঠে যায়। বাচ্চাটা এখানে হাত নাচানাচি করছে আর সহ্য হচ্ছে না এইসব। ইনান এক ছুটে বেরিয়ে যায়। ইতিকা বুঝতে পারলো না কি হয়েছে। নিচে তাকাতেই হঠাৎ রাতুলকে দেখে বুঝতে বাকি রইল না একটু পর কি ঘটবে। রাতুলের কলার মুচড়ে দাঁড়িয়ে আছে ইনান। রাতুলের নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অলিদকে নিয়ে নিচে আসতে আসতে রাতুলের 2-4টা ঘুষি খাওয়া শেষ। ইনানের লোক ঘিরে রেখেছে জায়গাটা। ইতিকা বুঝে উঠতে পারছে না কি করবে। ভিড়ের মাঝে দ্রুত পৌঁছে গিয়ে ইনানের হাত টেনে সরিয়ে আনে। আপনার তো সাহস কম না ইতিবউ, নিচে এসেছেন কেন? আপনি ছেলেটাকে মারছেন কেন? বুঝিয়ে বললেই হয়। আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই না আমি। ইতিকা আবারও তেড়ে যায় রাতুলের দিকে। ইতিকার অলিদ দ্রুত তাকে আটকে নেয়। এলাকার মানুষের ধীরে ধীরে ভিড় জমে গেছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে বিষয়টি বোঝার জন্য। বেয়াদব ছেলে, তোকে আমি কতবার বলেছি ওর কাছ থেকে দূরে থাকবি, তা না করে তুই তাকে হাত নাড়িয়ে হাই বলছিস। আজ তোকে আমি কি যে করব নিজেও জানি না।
ইনান আবারও মারতে নিলে অলিদ তার হাত ধরে নেয়। ইনানের কানের সামনে ফিস ফিস সুরে বলে, প্লিজ দোস্ত, বাড়াবাড়ি করিস না। এখন তুই বাড়াবাড়ি করা মানে ভাবির গায়ে কলঙ্ক লাগা। কিন্তু তার তো দোষ নেই। প্লিজ, সব কাজে রাগ দেখানো উচিত নয়। অলিদের কথাটা যেন ইনানের কূর্ণকুহরে বেশ ভালোভাবেই প্রবেশ করেছে। তৎক্ষণাৎ রাতুলকে ছেড়ে অলিদের দিকে তাকিয়ে বলে, আমি গেলাম, ওকে বুঝিয়ে দিবি ইতিবই সম্পর্কে। ইনান ইতিকার হাত টেনে আবারও ফ্ল্যাটে ফিরে যায়। লিভিং রুমের সামনে দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে এগিয়ে এসে জড়িয়ে ধরে ইতিকাকে। শুনুন ইতিবউ, ওয়াসিমের সাথে আপনার প্রেম আমার সহ্য হয়নি বলে সুযোগ মতো বিয়ে করে এনেছি। আর এখন উল্টাপাল্টা সব দেখলে আমার মাথা ঠিক থাকে না, সরি। বাহারুল ইসলামের কাজের সূত্রে কিছুদিনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে ইনান, সঙ্গে অলিদ এবং বেশ কয়েকজন দলের লোক। ইতিকাকে একা রেখে কিছুতেই যেতে মন চাইছে না তার, তবুও ইচ্ছের বিরুদ্ধে যেতে হবে তাকে। রাত 10টায় ব্যাগ প্যাক গুছিয়ে তৈরি হয়ে নেয় ইনান। সুফিয়ার দিকে তাকিয়ে আদেশ সুরে বলে, আমি আমার ইতিবউকে রেখে গেলাম, তুই এখন থেকে এই ফ্ল্যাটে তার সঙ্গেই থাকবি। তোর ভার্সিটি যাওয়া কোনো প্রয়োজন নেই, আমি খুব শীঘ্রই ফিরে আসব। ইনান কথা শেষ করে দরজার বাইরে বেরিয়ে যায়। ইতিকার দিকে তাকিয়ে এক পলক হেসে বলে, আসছি ইতিবউ, সাবধানে থাকবেন। পরের দিন ভোরে ডোরবেলের শব্দে ঘুম ভাঙে ইতিকা এবং সুফিয়ার। সুফিয়া এবং ইতিকা দুজনেই একসঙ্গে দরজার সামনে এগিয়ে যায়। বুকের ভেতর হৃদযন্ত্রটা প্রবলভাবে কম্পিত হচ্ছে। ঘড়িতে মাত্র সকাল 6টা বেজে 37 মিনিট। এত সকালে কে আসতে পারে? ভাবতে ভাবতে দরজা খুলল সুফিয়া, কিন্তু দরজা খুলে বাইরের মানুষটিকে দেখে তড়িৎ গতিতে চমকে যায়। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে যায় শব্দমালা, আপনি? গরম গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে স্বস্তির শ্বাস ফেললেন নাসরিন। ইতিকার মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে শুধালেন, চল রে মা, তুই আমার সঙ্গে। এই বুড়ো মানুষটাকে আর জ্বালাতন করিস না তোরা। আমার ছেলের কথা ছাড়, কান টানলে মাথা সুর সুর করে আসবে। নাসরিনের কথায় চোখ তুলে সুফিয়ার দিকে তাকায় ইতিকা। তাদের দুজনের অবস্থা করুণ। সাত সকালে ইনানের মা নাসরিন এসে বায়না জুড়েছেন ইতিকাকে তিনি নিয়ে যাবেন, কিন্তু ইনান বিষয়টি জানতে পারলে যে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে তার ভয়ে কুকড়ে আছে ইতিকা এবং সুফিয়া। প্লিজ আন্টি, এই দুঃসাহস করবেন না। আপনার সঙ্গে ইতিকাকে যোগাযোগ করতে সাহায্য করায় ইনান আমার মোবাইল ভেঙেছে, আমার সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এখন আবার যদি জানে আপনি তাকে নিয়ে গেছেন, তবে আমার গর্দান যাবে আন্টি। তাছাড়া বাইরে সিকিউরিটি রেখে গেছে, ইতিকা যেদিকে যাবে খবর তার কাছে পৌঁছে যাবে শিওর। সুফিয়ার কাঁদো কাঁদো স্বরে ঠোঁট বাঁকিয়ে হাসলেন নাসরিন। আমার ছেলেকে ভয় পাও ভালো কথা, কিন্তু আমার কথার অমান্য করার সাহস করো না। আমি ভাইজানকে বলে রেখেছি ইতিকা আমার সঙ্গেই যাবে, আর সিকিউরিটিরা সব আমার ভাইজানের কথা মতো কাজ করবে। তোমরা আমার সঙ্গে চলো, কোনো সমস্যা হবে না। আম্মা, আপনি আমায় মাফ করুন। আপনার ছেলের অনুমতি ছাড়া কোথাও যাওয়ার সাহস আমার নেই। আপনি ভালো করে জানেন তিনি কতটা ক্রুদ্ধ স্বভাবের। যদি জানে আমি আপনার সঙ্গে ওই বাড়িতে গেছি, তবে সবটা রাগ সুফিয়া আপুর উপরে মেটাবেন। হয়েছে, আর স্বামী ভক্ত হয়ে হবে না। তুমি কি চাও না তোমার স্বামী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, রাজনীতি ছেড়ে ঘর সংসারে মনোনিবেশ করুক? যদি চাও তবে আমার সঙ্গে চলো। আম্মা, আপনি যা বলছেন ঠিক, কিন্তু আর একটা কথা বাড়ালে চর তোমার গালে পড়বে। মা, দেখেছো আমায়? তোমার খারাপ আমি কখনো চাইবো না, তাই দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নাও। সুফিয়া, তুইও চল। নাসরিনের রাগ দেখে আর দু বাক্য প্রকাশ করলো না ইতিকা। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য লাহমায় রাজি হলো। বুকের ভেতরটায় হতে থাকা অদ্ভুত ধুকপুক শব্দটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ইতিকার। চারদিকে শুনশান নীরবতা। এই বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না তার। আপু, এই বাড়িতে কেউ থাকে না? দারোয়ান ছাড়া আর কাউকে দেখলাম না। ইতিকার প্রশ্নে কিঞ্চিত হাসে সুফিয়া।
বাড়িতে আঙ্কেল আন্টি আর কয়েকজন কাজের লোক এই ছাড়া কেউ থাকে না। বছরখানেক আগে আমাদের আড্ডা ছিল এই বাড়িতেই, সবাই হইচই করে মিলেমিশে বাঁচতাম। কিন্তু ইনান তার মামুর প্ররোচনায় এই বাড়ি থেকে বেরিয়ে যায় 1 বছর আগে। তারপর থেকে আমাদের আর আশা হয়নি। নাসরিনের হাত ধরে শ্বশুর বাড়ির চৌকাটে পা বাড়ায় ইতিকা। বাড়ির চারদিকে এসে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। সাজানো পরিপাটি বাড়িটা নির্জন, কৌতূহল মুক্ত। ইনানের অজান্তে কেটে গেল 4 দিন। সে জানতে পারল না তার ইতি বউ ফ্ল্যাটে নয়, বরং তার বাড়িতে আছে। অপরদিকে ইতিকাও যেন ভয় ডর ভুলে হাসি খুশি দিন কাটাতে লাগলো। গভীর রাতে ঘুম নেই ইনানের চোখে। হোটেলের বারান্দায় বসে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত সে। এই কয়দিন ঘুম তার 2 চোখ থেকে উড়ে গেছে। ইতিকার ভাবনায় বিভোর সে। মাঝে মাঝে নিজের প্রতি নিজেই বিরক্ত হয়ে যায়। ইতি বউ তো তার জীবনে আছেই, তবে কিসের এত ভাবনা? মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাত 3টা 6 বাজতে দেখে উঠে দাঁড়ায়। রুমের লাইট অন করে একে একে কাভার থেকে সব জামা নিয়ে ছুঁড়ে রাখে ব্যাগে। বিছানার সামনে এসে অলিদের মুখে পানির ছিটা দিতে থাকে। এই অলিদ, দ্রুত ওঠ, হাতে সময় নেই। দিনে খাটিয়ে মারিস, এখন রাতে শুরু করেছিস? যা এখান থেকে। ঠিক আছে, তুই ঘুমা, আমি গেলাম। ইনানের করাত তরাক করে উঠে বসে অলিদ। যাবো মানে? এত রাতে কোথায় যাব? আর এখনো 3-4 দিন থাকতে হবে আমাদের। আমার ভালো লাগছে না অলিদ, বাকি কাজের দায়িত্ব আমি অন্যদের দিয়ে যাব। আমি বাড়ি ফিরতে চাই। অলিদ প্রতি উত্তর করলো না। বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। দরজাটা ভিড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলে, বুঝি তোর ইতিবর শোকে রাত দিন সব এক করে ফেলছিস তুই। যতটা হাসি খুশি হয়ে বাড়ি ফিরল ইনান, সেই হাসি খুশিটা ঠোঁটের কোণে রইল না তার, যখন জানতে পারলো ইতিকা ফ্ল্যাট ছেড়ে তার বাড়িতে চলে গেছে। আম্মু, তুমি কার পারমিশনে ইতিকাকে ওই বাড়িতে নিয়ে গেছো? আমার ছেলের বউকে আমি আমার বাড়িতে এনেছি, তার জন্য আলাদা কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করিনি। ভালো হচ্ছে না বলে দিলাম, ইতিকাকে পাঠিয়ে দাও। সম্ভব না মা, আর সহ্য হচ্ছে না এই নাটক। ইনানের ধমক শুনে নাসরিন সহসা ফোন কেটে দিল। এতক্ষণ নাসরিনের পাশে বসে তাদের কথোপকথন শুনছিল ইতিকা। এসির মাঝেও সে ঘেমে একাকার। আম্মা, আমি বরং ফিরে যাই, উনি একটু বেশি রেগে আছেন। এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। স্বামী ভক্ত আর শাস্তে হবে না, চুপচাপ নাড়ু দেখে যা। এই ছেলের রাগ, জেদ, অভিমান, তেরামো সারিয়ে তুলবি তুই। নাসরিনের ধমকে চুপসে যায় ইতিকা। ইনানের বাবা ইব্রাহিম পত্রিকা পড়ার উসিলায় সোফায় বসে বৌমা শাশুড়ির কাণ্ড দেখছিলেন। ইতিকা ভীতিকর মুখটা দেখে বিদ্রুপের হাসি হাসলেন তিনি। পত্রিকাটা পাশে রেখে শুধালেন, আমার ছেলে সে, তোমার শাশুড়ির কথা যুক্তি ধরে নিজেকে নিরাপদ ভেবে লাভ নেই। হামলা যে কোনো সময় তোমার উপর আসবেই। ইব্রাহিমের কথা শুনে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে ইতিকা। রোদের দরুনে মাথার ওড়না দিয়ে হাঁটছে সুফিয়া। বিশেষ প্রয়োজনে আজ ভার্সিটিতে এসেছে, কিন্তু অলিদের সঙ্গে ফোনে কথা বলে জানতে পেরেছে ইনান ফিরে এসেছে। আর সেই ভয়েই সুফিয়া দ্রুত পা চালিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। হঠাৎ মাথায় প্রচণ্ড জোরে চর পড়ায় পেছনে ঘুরে তাকায় সে। আরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা ইনানকে দেখে চোখে মুখে যেন ধোঁয়া উঠতে শুরু করেছে সুফিয়ার। দোস্ত, আমার বউ তোর আমানতে দিয়ে গেছিলাম। বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। সব দোষ তোর, তুই আমার বউকে ফিরিয়ে আনবি, কুইক। সুফিয়া পড়েছে মহা ঝামেলায়। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে শুরু থেকে সবটা বলতে থাকি ইনানকে। সবটা শুনে ইনানের মাথায় যেন বাজ পড়েছে। মামু, ইতিকাকে নেওয়ার পারমিশন দেওয়ার কে? আমার বউ, পারমিশন নিশ্চয়ই আমি দেব। কাজটা কিন্তু
ভালো হলো না। আমি জানি না, তুই তোর ইতি বউকে বোঝা। সে আমাকে বলেই দিয়েছে তোর ফ্ল্যাটে আর ফিরবে না। এত বড় সাহস, আমাকে অবমূল্যায়ন করছে সে। তোর বউয়ের এখন শুধু সাহস বাড়েনি, পাকনা গজিয়েছে 2টা করে। একটা তার শাশুড়ির আশকারায়, অন্যটি তার শ্বশুরের। মাঝখানে আমি বকরির গরু। সুফিয়া কথাটি বলে ঠোঁট উল্টে ফেলে। অপরদিকে চিন্তায় মাথায় হাত চলে গেছে ইনানের। কি করে ফিরিয়ে আনবে তার ইতি বউকে? নির্ঘুম আরেকটি রজনী পার হচ্ছে ইতিকার। গত 3 দিন ইনানের পাগলামো দেখে যাচ্ছে চুপচাপ, কিন্তু নাসরিনের ভয়ে দুবাক্য করার সাহস তার হয়নি। ইতিকাকে ফিরিয়ে নেওয়ার জন্য নাসরিনের সঙ্গে বেশ আবদার সুরে কথা বলেছিল ইনান, তবে তাতেও মন গলেনি নাসরিনের। তার দৃঢ় প্রতিজ্ঞা, যদি ইতিকার সাথে সংসার করতেই হয় তবে এ বাড়ি থেকেই করতে হবে। ওই ফ্ল্যাটে যাওয়া নিষিদ্ধ। কিন্তু একঘুয়ে ইনান কিছুতেই এই বাড়িতে আসবে না বলে জানিয়ে দেয়। মা ছেলের রাগারাগির মাঝে ফাল হয়ে আছে ইতিকা। ঝগড়ার মূল হেতু সে কিনা। বিনুনি করা চুলগুলো বাঁধন খুলে বারান্দায় এসে দাঁড়ায় মেয়েটি। তার ঢেউ খেলানো চুলগুলো মৃদু বাতাসে উঠছে। দোলনায় রুমটি থেকে বাড়ির অর্ধেক পরিবেশ বেশ ভালোই প্রখর করা সম্ভব। দোতলার রুমটি থেকে বাড়ির অর্ধেক পরিবেশ ভালোভাবেই পরখ করা সম্ভব। পিচ ঢালা রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে তার আলো নিয়ে। ইতিকা রেলিংয়ের সাথে হেলান দিয়ে রাস্তায় তাকাতেই একটি মানব অবয়ব দেখতে পায়। ভালোভাবে পরখ করে বুঝতে পারে বুকের উপর হাত গুজে স্টেট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একটি ছেলে। হঠাৎ বুকের ভেতরটায় অদ্ভুতভাবে কম্পিত হতে থাকে। ছেলেটি ইতিকার দিকে তাকিয়ে আছে প্রবল 2 চোখের তৃষ্ণা নিয়ে। বেশ কিছুক্ষণ পরখ করে ইতিকা বুঝতে পারে এ তো ইফতিহার ইনান। ঘড়িতে রাত 2টা বেজে 32 মিনিট। এত রাতে এই ছেলে এখানে দাঁড়িয়ে আছে কেন? ইতিকা সব ভাবনা ছুঁড়ে ফেলে নিচে চলে যায়। বাড়ির ল্যান্ডলাইনে ইনানের নাম্বারে দ্রুত ফোন করতে থাকে। ইতিকা স্কুলে ভর্তি হওয়ার পরেই ইনানের নাম্বারটা মুখস্থ করে নেয়, তাই আজ তার সবচেয়ে বেশি সুবিধা হয়। কাপা কাপা গলায় ইতিকাই সর্বপ্রথম কথা বলে। হ্যালো, আমি ইতিকা বলছি। ইনান প্রতিউত্তর করলো না। সে চুপচাপ তার ইতি বউয়ের কণ্ঠ শুনতে ব্যস্ত। আপনি কি শুনতে পাচ্ছেন না? আমি ইতিকা বলছি। ইনান আবারও জবাব দিল না, তবে তার ভারী হওয়া গাঢ় শ্বাস প্রশ্বাসের শব্দটা ইতিকা ঠিকই শুনতে পারছে। আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে জবাব দিচ্ছেন না। আমি অনেক সাবধানতা অবলম্বন করে নিচে এসে আপনার সঙ্গে কথা বলছি। আম্মা জেনে গেলে রক্ষে থাকবে না। তোমার আম্মা যদি জেনে যায় আমার সঙ্গে কথা বলছো তবে তোমার রক্ষে থাকবে না। এদিকে আমার সামনে যদি তুমি একবার পড়ো তোমার কি আর রক্ষে থাকবে ইতি বউ? ইনানের দাঁতে দাঁত চেপে কলিজায় কেঁপে উঠল ইতিকার। সে ভেবেছিল ইনান হয়তো তার সাথে মিষ্টি সুরে কথা বলবে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিল ছেলেটি। আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? না, আমি তো শান্ত স্থির থাকবো। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না ইতি বউ। চাইলে তোমায় তুলে আনতে পারি, কিন্তু ওই বাড়ির চৌকাঠে আমি পা দেব না, কখনো না। ব্ল্যাকমেল করেও তোমায় আপনা আপনি আমার সামনে আনতে পারি, কিন্তু আমি কিছুই করব না। তুমি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসবে আমার কাছে, এবং খুব শীঘ্রই। কখনো না। আমি এখানেই থাকবো। আপনার যদি একান্ত আমাকে প্রয়োজন হয় তবে এই বাড়িতে আসবেন পার্মানেন্ট ভাবে। যদি না আসি? সেটা আপনার ইচ্ছে। আমি চাই আপনি এই বাড়িতে ফিরে আসুন। 2 দিন পর তোমার জন্মদিন ইতি বউ। তো আমার জন্মদিন হয়েছে হোক, সেটা প্রতি বছরেই হয়। এটা নিয়ে মাথা ঘামানোর কি আছে? তোমার 18 বছর পূর্ণ হলে সবার সম্মুখে তুমি আসতে পারবে। তুমি যে মিসেস ইফতিহার ইনান সবাইকে বলতে, আর আমার জড়তা কাজ করবে না। আমি কিছু জানতে চাই না। আপনি প্লিজ বাড়ি ফিরে আসুন। দুনিয়ার সকলের সঙ্গে ইগো দেখালেও বাবা মায়ের সঙ্গে ইগো দেখানোর সবচেয়ে বড় নিন্দনীয় কাজ। তাই বারবার বলছি, যা হয়েছে ভুলে যান। প্লিজ আসুন। আসবো না।
ঠিক আছে, আমিও আর ফিরবো না। ইতি বউ, ইতিকা ফোনটা রেখে আবারও উপরে নিজের রুমে চলে যায়। তার দু চোখ ভিজে আসছে বারবার। জীবনসঙ্গী হিসেবে একটা নরম যত্ন মনের মানুষ চেয়েছিল, কিন্তু এমন জেদি দেমাগি একঘেয়ে মানুষ সে কখনো চায়নি। এলোমেলো গায়ের সঙ্গে জড়িয়ে থাকা শাড়িটা ঠিকঠাক করে বিছানায় শুয়ে পড়ে সে। বেশ রাত হয়েছে, ইনান হয়তো চলে গেছে ভেবে চন্মনিয়ে থাকা মনটাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে। রাস্তার ধারে এখনো বসে আছে ইনান, চোখ তার অতীতের রুমের বারান্দার দিকে। বর্তমানে সেখানে স্থান হয়েছে ইতিকার। হঠাৎ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে বাতাস। চারদিকে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে গাছের পাতা উঠছে বেগতি। আকাশের গুমগুম শব্দ বেড়ে উঠছে ধীরে ধীরে। বিদ্যুৎ চমকানিতে আলোকিত হচ্ছে চারিদিক। ইনান ঘাবড়ে যায়, তবুও অনড় থাকে, তাকিয়ে আছে বারান্দার দিকে। হঠাৎ বজ্রপাতের শব্দে চমকে ওঠে ইতিকা। মুহূর্তেই ঝমঝম শব্দ করে জমিনে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটারা। ইতিকা দ্রুত পা চালিয়ে বারান্দায় যায়। বৃষ্টির দরুনে বাইরের সবকিছু ঝাপসা হয়ে আছে, শুধু ল্যাম্পপোস্টের আলোতে মানব অবয়বটি ঠিকই তার চোখে পড়ে। ইতিকা দ্রুত পা চালিয়ে নিচে যায়, সাবধানে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সরু চিকন রাস্তা মারিয়ে এক ছুটে বেরিয়ে যায় গেটের বাইরে। ইনান তাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। ইতিকা রাস্তা পার করে ইনানের থেকে দূরত্ব নিয়ে দাঁড়ায়। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ফিরে যান আপনার ফ্ল্যাটে। যাব না ইতি বউ, যদি যাই তবে তোমায় নিয়ে যাব। আমিও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আপনার যদি ইচ্ছে হয় তবে আপনি চলে আসুন। তুমি নিচে এসেছো কেন ইতি বউ? এখন যদি তোমায় তুলে নিয়ে যাই, তোমার শাশুড়ি আম্মা তো জানতেও পারবে না। বি কেয়ারফুল। এত সহজ নয়। তাই নাকি? কথাটি বলেই ইনান ইতিকার সামনে দু কদম এগিয়ে আসে। সে ভেবেছিল হয়তো ইতিকা সরে যাবে, কিন্তু না, ইতিকা একই স্থানে অনড় হয়ে দাঁড়িয়ে আছে। ইনান বাঁকা হেসে কায়দা করে ইতিকার সামনে দাঁড়ায়। দুজনে ভিজে জুবুথুবু হয়ে আছে। ইনানের গাঢ় শ্বাস আছড়ে পড়ছে ইতিকার চোখে মুখে। ইতিকার কোমরে কায়দা করে হাত রাখে ইনান। ইনানের স্পর্শে সে শিউরে উঠলেও চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। একটা চুমু খাবো ইতি বউ? ইনানের বেহায়াপনা দেখে অবাক হলো ইতিকা। বাম হাত দিয়ে মুখের পানি লেপটে সরিয়ে রাগ দেখিয়ে বলে, ভালো হবে না বলে দিলাম। ইনান ইতিকার রাগ দেখে কিঞ্চিত হাসে, আর একটু কাছে এসে মেয়েটির মাথা টেনে কপালে অধর ছুঁয়ে দেয়। ইতিকার মাঝে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লেও ইনান তাকে শক্ত করে ছুঁয়ে থাকে। এই তো এই ছোঁয়ার জন্য, কাছে পাওয়ার জন্য 7 দিনের কাজ 3-4 দিনে শেষ করে এসেছি। কিন্তু তোমার হিটলার শাশুড়ি কায়দা করে তোমায় সরিয়ে নিল। গত কয়েকদিনের রাগ ক্ষোভ এই মুহূর্তে মিটে গেছে আমার। আমি চলে যাচ্ছি, আপনিও যান। ইতি বউ, তোমার জন্মদিনের উপহার কি চাও? ইতিকা কিছু একটা ভাবলো। ইনানের হাতটা ছাড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলে, আমি চাই আপনি এই বাড়িতে ফিরে আসুন। আসবেন তো? ইতিকার কথায় হাতের বাঁধন আলগা হয়ে যায় ইনানের। ঠোঁটের কোণের হাসিটা হাওয়ায় মিলিয়ে গেছে। চোখে মুখে যেন এখন শুধু আগুনের ফুলকি ঝরছে। বাড়ি যাও ইতি বউ, ঠান্ডা লেগে যাবে। ইনানের ক্রুদ্ধ কণ্ঠে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ছুটে বাড়ির ভেতরে প্রবেশ করে। সকালের আলো এখনো পরিপূর্ণভাবে ফুটেনি। ইনান ভোর ভোর পৌঁছে গেছে বাহরুল ইসলামের বাড়িতে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলে শরীর জুড়ে জ্বর ভাব। এত সকালে তুমি? কোনো সমস্যা ইনান? সমস্যা তো বটেই মামু, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তবে কেন আম্মুকে ইতিকাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলে? দেখো, নাসিন আমার বোন হয়, তার চোখের পানি আমি সহ্য করতে পারি না। সে আমার সাথে দেখা করেছিল লুকিয়ে। জানোই তো, তোমার বাবা দেখলে আর রক্ষে থাকবে না। সে কাঁদতে কাঁদতে আমার কাছে শেষ আবদার করলো ইতিকাকে যেন তার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিই। আমিও দিলাম, এতে দোষের কি আছে? আমার বউ হয় সে,
তার সকল দায়িত্ব আমি নিয়েছি। তবে আমায় কেন জানানো হলো না? তুমি কি যেতে দিতে তাকে? অবশ্যই না, তাই আমি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তাদের। কিন্তু মামু। কোনো কিন্তু নয় ইনান, তোমার রাজনীতিতে মনোনিবেশ করার কথা, তুমি তা না করে এই মেয়েকে নিয়ে পড়ে আসো। মেয়েটা যেখানে আছে নিরাপদে আছে, তুমি তোমার কাজ করো। ইনান, এখন যেও না, নাস্তা করে যাও। আর আজ মিটিং আছে, আশা করি অবশ্যই মিটিং এর সময় মতো থাকবে। আমি ফ্ল্যাটে যাচ্ছি, পরে কথা হবে। ইনান আর এক মুহূর্তও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। কালশিটা রঙের আভা লেগে আছে ইনানের গলায়। গতকাল হঠাৎ করে তার গাড়িতে আক্রমণ হয় দুর্বৃত্তদের। একা থাকায় নিজেকে সামলাতে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে, তবুও যান বাঁচিয়ে ফিরে এসেছে সে। ইনান, কিছু কি ভাবলি? অলিদের কথায় ধ্যান ভাঙে ইনানের। কি ভাববো আমি? তুই বরং ভাবির কথা মেনে নে, ওই বাড়িতে ফিরে যা। কখনো না, যাব না মানে না। ইনানের তেরা কথায় বিরক্ত হয় সুফিয়া। সোফায় বালিশটা মেঝেতে ছুঁড়ে রাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ইনানের কাছে এসে শান্ত সুরে বলে,